তো বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত। তো যে নারীবাদী যে আন্দোলন বা নারীবাদ বা ফেমিনিজম নিয়ে যে আলোচনাটা বিগত ভিডিওতে করেছিলাম, এটি সেই নারীবাদী বা নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনার দ্বিতীয় পার্ট। আর এই পার্টে মূলত নারীবাদীর উদ্ভব বা বিকাশ নিয়ে আলোচনা করব। আসলে নারীবাদের সৃষ্টি আগের ভিডিওতেই বলেছি যে নারীবাদীর সৃষ্টি বা নারীবাদী তথ্য প্রথম দেখা গিয়েছিল যেখানে, সেটা কিন্তু চীন দেশে এবং প্রাচীন গ্রিস এবং রোমে। নারীবাদের কিন্তু একটা উদ্ভব বা নারীবাদী দৃষ্টিভঙ্গির আলোচনা দেখা গিয়েছিল। এবং বিংশ শতাব্দী, যদি মোটামুটিভাবে ধরি যে বিংশ শতাব্দীতে নারীবাদের কিন্তু একটা নারীবাদী যে আলোচনার সূত্রপাত এই বিংশ শতাব্দীতেই প্রথম লক্ষ্য করা গিয়েছিল। এবং প্রথম পর্বের যে নারীবাদ, গত ভিডিওতেই বলেছি, যেটা রাজনৈতিক বা আইনি যে অধিকার সেটাকে পাওয়ার একটা আন্দোলন ছিল প্রথম পর্বের নারীবাদ। এবং প্রথম পর্বের নারীবাদী দৃষ্টিভঙ্গি বা নারীবাদী আলোচনাতে আমরা দেখি যে আজকে আলোচনা দেখব যে নিউজিল্যান্ডে প্রথম মহিলা ভোটাধিকার স্বীকার করা হয়েছিল। যেটা নিউজিল্যান্ডে যে স্বীকার করা হয়েছিল সেটা কিন্তু 1893 খ্রিস্টাব্দে। 1893 খ্রিস্টাব্দে প্রথম নিউজিল্যান্ডে কিন্তু মহিলা যে ভোটাধিকার, মহিলা যে ভোটের দাবি দেওয়া, সেটাকে স্বীকার করা হয়। এবং সেটার মধ্যে দিয়ে প্রথম পর্বের নারীবাদী যে আন্দোলন তার একটা সমাপ্তি ঘটে। এবং সেই সাথে 1918 সালে গ্রেট ব্রিটেন আর 1920 সালে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে, 1918 সালে আপনার গ্রেট ব্রিটেনে এবং 1920 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এই নারী ভোটাধিকারকে স্বীকার করে নেওয়া হয়েছিল। এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট, 1893 সালে কিন্তু নিউজিল্যান্ডে প্রথম মহিলা ভোটাধিকার স্বীকার করা হয়েছিল। তবে নারীবাদ যে শব্দটা, এই শব্দটা কিন্তু খুব সাম্প্রতিক কালের একটি শব্দ। এবং এখানে যে খ্রিস্টান ডিফিশনের একটা গ্রন্থ রয়েছে, বুক অব দ্য সিটি অব লেডিস, যেটা 1405 সালে প্রকাশিত হয়েছিল। এবং এই বইয়ে 1405 সালের যে খ্রিস্টান ডিফিশনের যে বই, বুক অব দ্য সিটি অব লেডিস, এটা 1405 সালে পড়া। এতে কিন্তু বিভিন্ন মহিলাদের যে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে তাদের যে মহিলাদের যে সাফল্য, সেই সাফল্য নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে খ্রিস্টান ডিফিশনের এই বইটা। এবং পরবর্তীতে যে সংগঠিত যে নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রকাশ কিন্তু লক্ষ্য করা গিয়েছিল ফরাসি বিপ্লবের পরিপ্রেক্ষিতে। মেরি উলস্টোনক্রাফট 1792 খ্রিস্টাব্দে একটা বই লিখেছিলেন, এ ভেন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন, ভেন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন বইতে, ভেন্ডিকেশন অফ রাইটস অফ ওমেন যে বইটা তিনি লিখেছেন মেরি উলস্টোনক্রাফট। এবং এই বইটাতে কিন্তু নারীবাদের যে সুসংহত প্রকাশ কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। এবং এই যে নারী যে ভোটাধিকার ভোগের মাধ্যমে মহিলাদের উপর যে আরোপিত অসম বৈষম্য, অসামর্থ্য সমূহ অচিরেই কিন্তু অপসারিত হয়। মহিলাদের যে রাজনৈতিক যে দাবি দেওয়া ছিল, যে রাজনৈতিক ক্ষেত্রে যে অসম বৈষম্য শিকার মহিলারা হয়েছে, সেই অসম্যর বৈষম্যের কিন্তু অবসান ঘটে এই মহিলা বা নারী যে ভোটাধিকার শিকারের মাধ্যমে। নারীবাদী আন্দোলন ঠিক সেই সময় একটু থমকে যায়, যেহেতু একটা দাবি দেওয়া বা একটা লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাওয়ার পরে, মহিলা যে ভোটাধিকারের দাবি দেওয়া পূরণ হয়ে যাওয়ার পরে কিন্তু এই আন্দোলন একটু থমকে যায়। কিন্তু পরবর্তীতে বিংশ শতাব্দীর কিন্তু 60-এর দশকে একটা দ্বিতীয় পর্যায়ে নারীবাদের উদ্যোগ হয়েছিল। এক্ষেত্রে রাজনৈতিক যে দাবি দেওয়া বা আইনি দাবি দেওয়া, এটা তো ছিলই বা কিছুটা হলেও পূরণ হয়েছিল, কিন্তু সেই সাথে সামগ্রিক একটা দাবি দেওয়া আদায়ের তারা লক্ষ্যমাত্রা রেখেছিল। যেটাই র্যাডিক্যাল যে ধারা, সেই ধারাতে দেখা যায় যে সামগ্রিক একটা প্রকৃতি প্রাপ্তির জন্য কিন্তু তারা এই আন্দোলনে লেগেছিল। এবং এক্ষেত্রে বেটি ফ্রিডানের একটি বই, যেটা দ্য ফিমেল মাইসিকিউট, যেটা 1963 সালে
প্রকাশিত হয়েছিল। মানে মহিলার যে বেটি ফ্রিডেনের এই বইটিতে মহিলা যে গৃহবধূ এবং তার যে একটা মানে ঘরের ভিতরেই যে যার ভূমিকা, এই ভূমিকাটাকে যে সংকীর্ণ ভূমিকাটা অতিক্রম করা দরকার এবং তার ভূমিকাকে বিস্তার করা দরকার, এই দিকটা কিন্তু আলোচনা করা যায়। আমরা মহিলাকে সাধারণত গৃহবধূ বা ঘরের বিভিন্ন কাজ বা সন্তান প্রজনন প্রতিপালন এই জন্যে আমরা মনে করি থাকি এটা তাদের কাজ। কিন্তু খ্রিস্টান ডিপিশন বেটি ফ্রিডেন যে বইটা লিখেছেন, এই বেটি ফ্রিডেনের বইটিতে বলা হলো যে এই ভূমিকাকে সীমাবদ্ধ থাকাজনিত হতাশার আশঙ্কা বইটিতে কিন্তু ব্যক্ত হয়েছে যে মহিলাদের এই ভূমিকা কিন্তু বিস্তার করে দেয়। এবং 1970 সালে একটা খুব গুরুত্বপূর্ণ বই, কেট মিলেটের লেখা বই সেক্সুয়াল পলিটিক্স। এই সেক্সুয়াল পলিটিক্সে কিন্তু যে বইটা 1970 সালে কেট মিলেট লিখছেন, এই কেট মিলেটের সেক্সুয়াল পলিটিক্সে নারী নির্যাতনের যে ব্যক্তিগত মনস্তাত্ত্বিক আর জৈন সমস্যার উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। যে নারীর বিভিন্ন ব্যক্তিগত যে সমস্যা, সেই সমস্যা এবং মনস্তাত্ত্বিক যে মানসিক সমস্যা, মানসিকভাবে সে নিজেকে দুর্বল ভাবে বা তাকে দুর্বল ভাবতে বাধ্য করা হয়, এই সমস্ত সমস্যাগুলো নিয়ে সেক্সুয়াল পলিটিক্স গ্রন্থে 1970 সালে কেট মিলেট কিন্তু আলোচনা করে। যৌন যে সমস্যা, যৌন ক্ষেত্রে যে তার ইচ্ছার বিরুদ্ধে গৃহবধূ হওয়ার জন্য স্বামী তার সাথে যে যৌনতা কর্মে লিপ্ত হয়, এই সমস্ত দিকগুলোকে এই বইটিতে আলোচনা করা হয়। এবং তার যৌনতার ক্ষেত্রে যে স্বাধীনতা নেই, এই স্বাধীনতা কিন্তু পাওয়া দিকে কিন্তু সওয়াল ওঠে। এবং 20 শতাব্দীর যে দ্বিবিধ প্রক্রিয়া দেখা যায়, যে নারীবাদের মধ্যে কিন্তু সমঝোতামূলক প্রক্রিয়া সৃষ্টি হয়, আর উত্তর নারীবাদী বা পোস্ট ফেমিনিজম সম্পর্কে ধ্যান ধারণা সৃষ্টি হয়েছিল তা জনপ্রিয়। এবং এর পরবর্তী যে উত্তর নারীবাদী যে ধ্যান ধারণা, সেটা আমরা লক্ষ্য করি আধুনিক ধারণা বেশিরভাগ জনপ্রিয় হয়ে উঠেছিল, নারীবাদের উদ্দেশ্যে পূর্ণ সফল হয়েছিল। উত্তর নারীবাদীরা আসলে এই পর্বের নারীবাদের পর র্যাডিক্যাল যে নারীবাদ, এই নারীবাদ যখন শেষ হয়ে যায়, র্যাডিক্যাল নারীবাদী যখন দৃষ্টিভঙ্গি শেষ হয়ে যায় বা তাদের দাবি দেওয়া কিছু হলে পূরণ হয় বা সচেতনতা বৃদ্ধি পায়, ঠিক সেই সময় কিন্তু যে উত্তর নারীবাদ বা পোস্ট ফেমিনিজমের ধারণা দেখা যায়। এবং পরবর্তীতে আধুনিক যে সমস্ত নারীবাদী আলোচনা আমরা লক্ষ্য করি, এবং পরবর্তী ক্ষেত্রে যে নারীবাদের মূল ঐতিহ্যের সঙ্গে সঙ্গে নারীবাদের অন্য ধারার কিন্তু সৃষ্টি হয় আধুনিককালে। আমরা পরবর্তী ভিডিওগুলোতে এই ধারাগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করব। সেক্ষেত্রে রয়েছে উদারনৈতিক, সমাজতান্ত্রিক, মার্ক্সবাদী, র্যাডিক্যাল নারীবাদ। এছাড়া রয়েছে আধুনিক ক্ষেত্রে উত্তর আধুনিক নারীবাদ, কৃষ্ণ নারীবাদ বা ব্ল্যাক ফেমিনিজম। আমার এই চ্যানেলেই রয়েছে এই ভিডিওটা, কৃষ্ণাঙ্গ নারীবাদ নিয়ে আলোচনা। আর এটা হচ্ছে মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক নারীবাদ, সমকামী নারীবাদ প্রভৃতি যে নারীবাদ নিয়ে আলোচনা রয়েছে, সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু আলোচনা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।